হ্যালো। তো দেখো, এর আগের ক্লাসে আমি ইলেকট্রিক ফিল্ডের থিওরিটা কমপ্লিট ডিসকাস করেছিলাম। কমপ্লিট ইলেকট্রিক ফিল্ডের থিওরি ডিসকাশন হয়ে গেছে। আজকে আমরা করব কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন বা কনভেনশনাল টাইপ এমসিকিউ, যেগুলো তোমাদের ছায়ার বইতে রয়েছে। তোমাদেরকে আমি বারবার বলেছি যে ছায়ার বইয়ের যে এমসিকিউগুলো রয়েছে কনভেনশনাল টাইপ এমসিকিউ, সেগুলো সব সলভ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমরা বেসিক নিউমারিক্যালস এবং অ্যাডভান্স নিউমারিক্যালসগুলো করো, তাহলে আরও ভালো প্রিপারেশন হবে। যদি তোমরা কনভেনশনাল টাইপ প্লাস বেসিক নিউমেরিক্যালস এই কম্বিনেশনটা নিয়ে চলো, তাহলেও ভালো প্রিপারেশন হবে। আরও যদি প্রিপারেশনকে বুস্ট করতে চাও, তাহলে অ্যাডভান্স নিউমেরিক্যালসগুলো করে নাও। মিক্সড ব্যাগগুলো বোর্ড এক্সামের জন্য না করলেও চলবে। থিওরিটা আমি যেটা পড়িয়েছি সেটা কিন্তু কমপ্লিট তোমাদের নিট এবং জেইর যে সিলেবাস সেটাকে কভার করছে। কাজেই ওটার জন্য তোমাকে আলাদা করে থিওরি পড়তে হবে এমন নয়। বাস ওই সমস্ত এক্সামগুলোর যে কোয়েশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রিপারেশন হয়ে যাবে। বাকি দেখো, তোমরা যদি সেমিস্টার 3 রেকর্ডেড কোর্স নিতে চাও, সে তো অ্যাপসে অ্যাভেলেবেল রয়েছে, যার আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। অ্যাপসে 2 ইয়ার্সের জন্য নিট, জেই মেন এবং যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোর্স, সেটাও অলরেডি রয়েছে, সেটাও রেকর্ডেড কোর্স। আমার সমস্ত কোর্স রেকর্ডেড, ওকে। কিন্তু তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, এবং এই রেকর্ডেড কোর্সগুলো টাইম টু টাইম আপডেট হবে। এবং এই রেকর্ডেড কোর্সগুলোতে দেখবে নতুন করে আমি ফোল্ডার বানাচ্ছি, যেখানে স্মার্ট বোর্ড রেকর্ডিং বলে ফোল্ডার রয়েছে। মানে সমস্ত ভিডিওগুলোকে আমি রেকর্ড করছি ইউজিং দিস স্মার্ট বোর্ড অ্যান্ড কালারফুল পিপিটি, ওকে। এবং যে ডিপিপি রয়েছে তোমাদের ওখানে দেখবে প্রিভিয়াসের কোয়েশ্চেন্স রয়েছে উইথ সলিউশন, এবং ওই সলিউশনগুলোর যে ভিডিও সলিউশন, সেগুলো আমি বানানোর চেষ্টা করব খুব তাড়াতাড়ির মধ্যেই। তো ওইগুলো তো মানে 90% তো তোমাদের পুরো কন্টেন্ট দেওয়াই রয়েছে। 90% বললে ভুল হবে, 100% কন্টেন্টে দেওয়া রয়েছে। বাকি যেগুলো আমি বানাচ্ছি সেগুলো রিপিট হচ্ছে কন্টেন্ট আবার, ঠিক আছে। তো ওটা কিন্তু 2 বছরের জন্য তোমার অত্যন্ত একটা ভালো চয়েস হতে পারে। 1 বছরের জন্য চয়েস হতে পারে, কেউ 1 বছরের মধ্যেও শেষ করতে পারলে করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ ওখানে আমার সেরকমভাবে কোনো ডে টু ডে কন্ট্রিবিউশন নেই। তোমরা সেলফ লার্নার হিসেবে ভিডিওগুলো পরপর দেখতে থাকবে এবং কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতে থাকবে, তোমাদের প্রিপারেশন হতে থাকবে, এবং আমি গাইড করে দেবো, ওকে। তার জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দেবো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো আছে। সেখানে আমরা কিন্তু ধীরে 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 তোমাদেরকে গাইড করবো, এবং যদি কোনো ডাউট থাকে সে ডাউট ক্লিয়ারিং ক্লাসও আমি নিয়ে নেবো, ওকে। তো চলো, আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে কনভেনশনাল টাইপ এমসিকিউ, সেগুলো আমরা একে একে করে সলভ করার চেষ্টা করি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন হিয়ার? বলছে দুটি বিন্দু আধান রয়েছে +4Q এবং +Q, পরস্পরের মধ্যে 30 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত। তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য, তার অবস্থান তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এই দুটো আধান যে রয়েছে, একটা হচ্ছে 4Q, +4Q, আর একটা হচ্ছে +Q, দুটোই পজিটিভ আধান। তাহলে বুঝতে পারছো ইলেকট্রিক ফিল্ড ইন বিটুইন দিস টু আধান, এই লাইনের উপরে কোনো না কোনো জায়গায় জিরো হবে ইলেকট্রিক ফিল্ড। সেটা কি করে বুঝবে? তুমি একটা পজিটিভ টেস্ট চার্জের কথা ভাবো। তো পজিটিভ টেস্ট চার্জ যদি এখানে হয়, তাহলে +4Q একে এইদিকে বিকর্ষণ করবে, +Q এইদিকে বিকর্ষণ করবে। তাহলে এখানে অপোজিট হচ্ছে, তার মানে জিরো হওয়া পসিবল। জিরো হতে গেলে প্রথমে অপোজিট হতে হবে, তারপর ইকুয়াল হতে হবে। তাহলে দেখো, অপোজিটটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। এটা মানে থিওরিটিক্যালি আমরা এই বিষয়টা বুঝতে পারবো একটা টেস্ট চার্জ রেখে, যে এটা অপোজিট হচ্ছে কি হচ্ছে না। তারপর আমরা কি করব, ওই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড এই দুটোর জন্য, সে দুটো ইকুয়াল করে দিলেই হবে। এটাই হচ্ছে যে শূন্য হওয়ার ক্রাইটেরিয়া বা ইকুইলিব্রিয়ামের ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো দেখো, আমি মনে করছি যে এই পয়েন্টটা হচ্ছে 4Q আধান থেকে x ডিস্টেন্সে রয়েছে। তাহলে বলো কিউ আধান থেকে কত ডিস্টেন্স হবে? কারণ টোটাল ডিস্টেন্সটা 30 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে হয়ে যাবে 30 - x। তাহলে এই পয়েন্টে 4Qর জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা দেখো, সেটা হয়ে যাবে সিম্পল 4Q/x²। এবং ওই পয়েন্টে যে কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড হবে, সেটা হবে Q/30 - x²। এইটা কি করে হচ্ছে না, পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা জানি অলরেডি Q/r² হবে, যদি এয়ার মিডিয়াম এবং সিজিএস ইউনিটে আমরা করি। আর এটা এসআই ইউনিটে করলেও সেম হবে, বোথ সাইডে 1/4πε দেবে, কেটে যাবে। তো এইটা দেখো কি হবে, আমরা এই কিউটাকে যদি ক্যান্সেল করে বর্গমূল করে নিই, তাহলে 2/x = 1/30 - x হবে। অনেকের এখানে কোয়েশ্চেন থেকে, স্যার আপনি একটা প্লাস মাইনাস কেন নিচ্ছেন না বর্গমূলের পরে? দেখো, প্লাস মাইনাস এখানে বেসিক্যালি ডিস্টেন্সটার আর অভিমুখ মানে বলবে, মানে ডিস্টেন্সটা কোন দিকে রয়েছে, এই দিকে নাকি এই দিকে। তাহলে তোমাকে একটা প্রথমে পজিটিভ ডাইরেকশন ধরতে হবে, যে এই দিকটা আমি পজিটিভ ডাইরেকশন ধরছি, এই দিকটা নেগেটিভ ধরছি, সেই অনুযায়ী প্লাস মাইনাসগুলো আসবে। কিন্তু যখন আমরা অলরেডি এখানে বলে দিচ্ছি যে এই +4Q থেকে এই দিকে x, তার মানে আমি অলরেডি ওর ডাইরেকশনটা ডিফাইন করে রেখেছি যে কোন দিকে বটে, পজিটিভ এক্স অ্যাক্সিস নাকি নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে সেই জন্য আমি এখানে ম্যাগনিটিউড নির্ণয় করছি বলে প্লাস মাইনাস নিচ্ছি না। এইটা কিন্তু অনেক জায়গায় অনেকের কনফিউশন হয়। তাহলে দেখো, যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে 60 - 2x = x হবে।
তাহলে 60 ইকুয়াল টু 3x হবে, তাহলে x ইকুয়াল টু কত হবে 20। তার মানে 20 সেন্টিমিটার, কোথা থেকে 20 সেন্টিমিটার, প্লাস 4q থেকে 20 সেন্টিমিটার, মানে বি অপশন ইজ কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান -e এবং ভর হচ্ছে যে m। ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটা ইলেকট্রন রয়েছে। ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান। মানে ইলেকট্রিক ফিল্ডটা এমনভাবে রাখা হয়েছে বা মানটা এমনভাবে রাখা হয়েছে যে ওই ইলেকট্রিক ফিল্ডটা ওই ইলেকট্রনের যে ওয়েটটাকে সেটাকে টোটালি ব্যালেন্স করবে। তার মানে মনে করো এখানে যদি একটা এম ভরের ইলেকট্রন থাকে, ভেবে দেখো, তাহলে ইলেকট্রনটার যে ওয়েট সেটা নিচের দিকে কাজ করবে। তাহলে এই ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য আমাকে এই বরাবর একটা ফোর্স প্রয়োজন। তাহলে এই বরাবর যদি কিউ আধান থাকে, কিউ আধানের উপর কত ফোর্স হয়, কিউ ইন্টু ই। তাহলে ইলেকট্রনের আধান যেহেতু ই, তাহলে ই ইন্টু ই হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে দিতে হবে? দেখো যদি পজিটিভ চার্জ হতো ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে ফোর্সের ডাইরেকশনে হতো, তাহলে এখানে যেহেতু এই দিকে ফোর্স দরকার এবং ইলেকট্রন নেগেটিভ, তার মানে ইলেকট্রিক ফিল্ড আমাকে এই দিকে অ্যাপ্লাই করে রাখতে হবে। ক্লিয়ার? সে যাই হোক, আলটিমেটলি এমজি এবং কিউই এরা পরস্পরকে ব্যালেন্স করবে। এখানে কিউ বলতে ইলেকট্রনের আধান ই। আমরা শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়েছি কারণ ডাইরেকশন আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে কত হবে, ই ইকুয়াল টু এমজি, এইটাই হবে ইকুইলিব্রিয়ামে কন্ডিশন। তাহলে এইখান থেকে আমাদের কি বের করতে হবে, ই এর মান। তাহলে ই ইকুয়াল টু এমজি বাই ই, এমজি বাই স্মল এ। হ্যাঁ, ই অনেক সময় চার্জ বের করতে বলে, যদি কোনো আননোন চার্জ দেয় তাহলে সেক্ষেত্রে কিউ ইকুয়াল টু বের করবে এমজি বাই, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা গিভেন থাকবে। ওকে, তার মানে এইখানে অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন অপশন এ ইজ কারেক্ট। এবং এই কনসেপ্টটা দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করা যায়। এটা দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2006-তে জিজ্ঞেস করেছিল। নেক্সট দেখো সিম্পল কয়েকটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন রয়েছে। যেমন ধরো একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানগুলোর জন্য বলরেখা। আমি যখন ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা পড়িয়েছি তখন দেখবে এগুলো সব আমি ডিটেলসে বলে রেখেছি, যে একটা যদি প্লাস কিউ আধান হয় তার জন্য তড়িৎ বলরেখাগুলো কীরম হয়, এরম হবে, আউটওয়ার্ডস হবে। যদি মাইনাস কিউ হয় তার জন্য কীরকম হবে, ইনওয়ার্ডস হবে। এবং রেডিয়ালি ইনওয়ার্ডস এবং রেডিয়ালি আউটওয়ার্ডস, রেডিয়ালি ইনওয়ার্ডস এবং রেডিয়ালি আউটওয়ার্ডস। ওকে, তো দেখো এইটা আমরা বলতে পারি অরীয়ভাবে বহির্মুখী, আর এইটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অরীয়ভাবে অন্তর্মুখী। তাহলে দেখো বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের জন্য অরীয়ভাবে অন্তর্মুখী, আর বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য অরীয়ভাবে বহির্মুখী। অবভিয়াস কোয়েশ্চেন। নেক্সট দেখো বলছে সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো দেখো এই যে টপিক্সটা আমি এই টপিক্সটা এই ইলেকট্রিক ফিল্ডের যে পোর্শন সেখানে পড়াইনি। এইটা আমরা কোথায় পড়বো অ্যাকচুয়ালি, গাউস থিওরাম বা গস থিওরামে গিয়ে পড়বো। তো এই গস থিওরামে একটা আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে সুষমভাবে আহিত একটা ফাঁপা গোলক, সেই ফাঁপা গোলকের ভেতরে এবং বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, সেটা গস থিওরাম দিয়ে। তো আমরা ডেরিভেশনটা ওখানে করব। আমি বাস্ট এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য তোমাদেরকে রেজাল্টটা বলে রাখছি। তো যদি ফাঁপা গোলক এরম হয় যেখানে এরকম ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড থাকবে, তো সেখানে কি হবে, ভেতরে ইলেকট্রিক ফিল্ড সবসময় জিরো হবে, ই ইনসাইড জিরো হবে। আর আউটসাইড যদি কোথাও বলা হয়, আউটসাইড মনে করো এই পয়েন্টে সাপোজ, তাহলে এই আর ডিস্টেন্সে তখন একটা বিন্দু আধানের মতোই কাজ করবে, কারণ এটা হচ্ছে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে আমরা বলতে পারি এর চার্জ সেন্টার হচ্ছে যে ভেতরে। তাহলে কিউ আধান থেকে আর দূরত্বে এইখানে এটা যদি পি পয়েন্ট হয়, তাহলে পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা সিম্পল পয়েন্ট চার্জের মতোই হবে, কারণ কিউটাকে একটা পয়েন্ট চার্জ হিসেবে আমরা এখানে ট্রিট করতে পারি। তাহলে কিউ আপন আর স্কোয়ার, তার মানে ই হয়ে যাবে দেখো প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তো সেই ক্ষেত্রে অপশান ডি ইজ কারেক্ট, কারণ দেখো এখানে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর বলছে, ক্যাপিটাল আর হচ্ছে এর ব্যাসার্ধ, তার মানে এর ব্যাসার্ধ থেকে বেশি দূরত্ব, মানে বাইরের পয়েন্টের কথা বলছে। অনেক সময় এটার একটা গ্রাফ ড্র করি আমরা, সেটাও ইম্পর্টেন্ট বেস। হ্যাঁ, অনেক সময় তোমাকে জিজ্ঞেস করতে পারে কোন গ্রাফটি সঠিক। তাহলে দেখো স্মল আর ইকুয়াল টু আর যদি এই পয়েন্টটা হয় বা এই লাইনটা হয়, তাহলে এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, এখানে কোনো গ্রাফ আমরা ড্র করবো না, এর বাইরে 1/r স্কোয়ার, মানে এইভাবে ড্র করবো। দিস ইজ ই ভার্সেস আর ডায়াগ্রাম। ওকে, এইটা অনেক সময় তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকতে পারে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলক কোনো তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে না। হ্যাঁ, একটা ফাঁপা আহিত গোলক বলা হচ্ছে, মানে একটু আগেই যে কেসটা বলছিলাম আমরা সেটাই, ফাঁপা আহিত গোলক, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে না গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে। আমি একটু আগেই বললাম ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, গোলকের বাইরে জিরো হয় না। 2 মিটারের অধিক দূরত্ব, 10 মিটারের অধিক দূরত্ব হলো সব বাইরের পয়েন্ট। তাহলে শুধুমাত্র অপশান এ ইজ কারেক্ট, যেখানে তড়িৎ ক্ষেত্র তৈরি করবে না, মানে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। নেক্সট দেখো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা সিবিএসসি স্যাম্পল পেপারের কোয়েশ্চেন, সিবিএসসি স্যাম্পল পেপার থেকে নিয়েছি, আমি কালকেই ক্লাসে করাচ্ছিলাম এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। তো সিবিএসসি স্যাম্পল পেপার থেকে এটা নিয়েছে, জাস্ট 1 মিনিট, আমি একটু বড় করে দিচ্ছি কোয়েশ্চেনটাকে।
খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেনটাতে কি বলছে যে +8q এবং -2q মানের দুটি তড়িতাধান x অক্ষের উপর যথাক্রমে x = 0 এবং x = l বিন্দুতে অবস্থান করছে। x অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ওই দুই আধানের জন্য নেট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? তাহলে দেখো একটা x অক্ষ বরাবর দুটো আধানকে রাখা হয়েছে। তো দেখো প্রথম এইরকম ভাবে কিন্তু অনেক সময় কোয়েশ্চেনের প্যাটার্ন, বিশেষ করে সিবিএসসিতে দেখা যাচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডও কিন্তু এমসিকিউ প্যাটার্নে এটা দেখা যেতে পারে, যে অনেক সময় কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে তোমাকে বিষয়টা বলবে, ডাইরেক্ট না বলে। যেমন ধরো আমরা প্রথম একটা কোয়েশ্চেন দেখেছিলাম ইলেকট্রিক ফিল্ড জিরোর যে বিষয়টা, ভেবে দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমরা যেটা ডিসকাস করছিলাম এখনই, এখানে কিন্তু দেখো সিম্পল বলে দিয়েছে কি, মানে ওল্ড প্যাটার্নের কোয়েশ্চেন, যে +4q পরস্পরের মধ্যে 30 সেন্টিমিটার দূরত্ব রয়েছে। মানে এখানে তোমাকে ফ্রিডম দিয়েছে যে তুমি +4q যেখানে খুশি রেখে ডিস্টেন্সটা 30 সেন্টিমিটার করো। কিন্তু দেখো এখানে তোমাকে সেই ফ্রিডমটা দিচ্ছে না, এখানে তোমাকে বলে দিচ্ছে যে তুমি x অক্ষের উপরে রাখো, x অক্ষের উপরে রাখো। তার মানে কি এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা ওরাই ডিফাইন করে দিচ্ছে, কোয়েশ্চেনে সেটা ডিফাইন করে দিচ্ছে। অনেক সময় স্টুডেন্টদের এই ধরনের কোয়েশ্চেন টাফ লাগে, কারণ কি না এই কোয়েশ্চেনটা পড়ে ডায়াগ্রামটা বানাতে পারে না অনেক স্টুডেন্ট, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এইটা এইভাবে করা হয়, তার কারণ হচ্ছে যাতে ইউনিফর্ম হয় কোয়েশ্চেনটা, মানে সবাই যাতে একই রকমভাবে ডায়াগ্রামটা বানায়, সবাই যাতে একই রকম নোটেশন নেয়, তাই জন্য এটা করা হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় স্টুডেন্টদের কোঅর্ডিনেট সিস্টেম বা কোয়েশ্চেনকে ডিকোড করার ক্ষমতা থাকে না, সেটা আছে কিনা সেটাও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন থেকে জাজ করা যায়। ওই জন্য কোয়েশ্চেনের প্যাটার্নগুলো নিউ যে প্যাটার্ন আসছে, কোয়েশ্চেন এইভাবে করা হচ্ছে এবং স্টুডেন্টরা মনে করছে যে কোয়েশ্চেন জটিল। আসলে তা নয়, আসলে তোমাদের যে জানা যে পোর্শনগুলো রয়েছে সেগুলোকে ডিফারেন্টভাবে ওরা জিজ্ঞেস করার চেষ্টা করছে, যে তোমার অ্যাকচুয়ালি ওই বিষয়টাতে নলেজ আছে নাকি তুমি মুখস্থ করে নিয়েছো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলছে যে x অক্ষের উপরে রয়েছে, এটা মনে করো x = 0 পয়েন্ট, আর একটা পয়েন্ট বলছে x = l, তাহলে এটা হচ্ছে x = l। এখন চার্জটাকে একটা +8q কে এখানে রাখা হয়েছে দেখো, আর -2q কে এখানে রাখা হয়েছে x = l এ। কি বলছে x অক্ষের উপরস্থ কোন বিন্দুতে নেট তড়িৎ ক্ষেত্র বললো 0। তাহলে নেট তড়িৎ ক্ষেত্র বললো 0 মানে আমাকে একটা টেস্ট চার্জ, পজিটিভ টেস্ট চার্জ দিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ওর উপরে ফোর্সটা 0 হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। পজিটিভ টেস্ট চার্জ দিয়ে দেখতে হবে। তাহলে তুমি ভেবে দেখো ইন বিটুইন যদি আমরা করি, প্রথম কোশ্চেনটা ইন বিটুইন আমরা রেখেছিলাম, দেখো এইখানে যদি আমরা ইন বিটুইন এইখানে কোনো একটা পজিটিভ চার্জকে রাখার চেষ্টা করি, তাহলে +8q এই দিকে ফোর্স দেবে, -2q অ্যাট্রাক্ট করবে একে, তাহলে দেখো দুটো ফোর্সের ডাইরেকশন একই হয়ে যাবে। তার মানে কি এইখানে কিন্তু এটা পসিবলই নয়, এই পয়েন্ট এটা কিন্তু পসিবলই নয়, ক্লিয়ার। কিন্তু একটা বিষয় ভেবে দেখো, যদি আমরা এই দিকের কোথাও নিতে চাই পজিটিভ চার্জটাকে, তাহলে +8q বিকর্ষণ করবে, -2q আকর্ষণ করবে, পসিবল। দুটো অপোজিট হচ্ছে, অপোজিট প্রথম ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে অপোজিট হতে হবে, সেকেন্ড ক্রাইটেরিয়া ইকুয়াল হতে হবে। অপোজিট তো হচ্ছে, কিন্তু ইকুয়াল কি হওয়া সম্ভব? ভেবে দেখো এখানে +8q আছে, আধানের মান খুব বেশি এবং কাছে আছে, তাহলে খুব জোর একে ইলেকট্রিক ফিল্ড দেবে, মানে এর যে ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্স খুব বেশি হবে। কিন্তু এ -2q অনেক দূরে আছে, প্লাস ছোট, তাহলে এ কিন্তু অতটা জোরে একে অ্যাট্রাকশন ফোর্স দিতে পারবে না, তাকে দুটো ইকুয়াল হয়ে যায়। কিন্তু যদি আমি পয়েন্টটাকে এই দিকে চুজ করি, তাহলে সুবিধা কি হচ্ছে, -2qটা একে অ্যাট্রাকশন করবে, +8qটা একে রিপালশন করবে, মানে +8qটা একে রিপালস করবে। যদি দেখো +8q একে রিপালস করে এখানে, তাহলে এ দূরে আছে, আবার -2q সামনে আছে, তাহলে সামনে থেকে কম, মানে সামনে থেকে -2q সামনে থাকার জন্য কি হবে, এ +8qর যে ফোর্সটাকে সেটাকে ব্যালেন্স করতে পারবে। কারণ দেখো +8q একে ফোর্স দেবে তো এইদিকে, -2q একে এই দিকে ফোর্স দেবে, অপোজিট ফোর্স তো হচ্ছে। ইকুয়াল হবে কিনা বোঝার জন্য আমরা দেখছি যে -2q ডিস্টেন্সটা কম কিন্তু আধানটাও তো কম, +8q ডিস্টেন্সটা বেশি কিন্তু আধানটা বেশি, তার ফলে কি হবে, এ -2qর যে অ্যাট্রাকশনটাকে সেটাকে ব্যালেন্স করার ক্ষমতা রাখতে পারে। মানে দূরে আছে, ইফেক্টিভ কম হবে ডিস্টেন্সের সাপেক্ষে আমরা যদি দেখি, কিন্তু আধানের মানটা বেশি আছে বলে একে কিন্তু একটা ব্যালেন্স করার সম্ভাবনা রয়েছে। তার মানে আমার পয়েন্টটাকে এইখানে চুজ করতে হবে, এইখানে নয়। এইখান থেকে আমি একটা কনক্লুশন দিতে পারি, যদি দুটো আধান অপোজিট সাইন হয় সবসময় সেইরকম একটা পয়েন্ট চুজ করার চেষ্টা করবে ছোট আধানটা যেন সামনে হয়, কারণ ছোট আধানটা সামনে হলে তবেই ওই বড় আধানটা দ্বারা যে প্রযুক্ত বল সেটাকেও ব্যালেন্স করতে পারবে, ঠিক আছে। তার মানে আমার আলটিমেটলি যে পয়েন্টটা হলো, সেই পয়েন্টটা আমি এই দিকে নেবো। দেখো তাহলে সেই পয়েন্টটার ডিস্টেন্স আমি ধরে নিলাম সাপোজ কি r, তো এইখান থেকে আমি মনে করছি যে r ডিস্টেন্সে এইখানে একটা পয়েন্ট রয়েছে যেখানে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। তার মানে এর যা ইলেকট্রিক ফিল্ড এবং এর যা ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল হবে, অপোজিট তো আগেই বলে দিয়েছি। তাহলে 8q থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হয়ে যাচ্ছে কিন্তু দেখো l + r,
এল প্লাস আর। তাহলে 8Q এর জন্য যে ফিল্ডটা হবে সেটা 8Q আপন এল প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু 2Q এর জন্য যে ফোর্সটা হবে সেটা 2Q আপন আর স্কোয়ার। আমি আগেই বললাম যে যখন আমরা এখানে বর্গমূল করব, দেখো প্রথম থেকে কেটে দাও, 4 হয়ে গেল। তাহলে 4/L প্লাস আর হোল স্কোয়ার, এটাকে বর্গমূল করো, 2/L প্লাস আর ইকুয়াল টু 1/r। আমি আবারও বলছি প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, কারণ ডাইরেকশন আমি অলরেডি ডিফাইন করে দিচ্ছি অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে দেখো যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হচ্ছে, এল প্লাস আর ইকুয়াল টু 2r, তার মানে আর ইকুয়াল টু এল প্লাস আর, এল প্লাস আর ইকুয়াল টু 2r, তাহলে মানে কত হচ্ছে আর ইকুয়াল টু এল, তাই তো, মানে এল ইকুয়াল টু আর, যাই হোক আর ইকুয়াল টু এল, আর ইকুয়াল টু এল। কিন্তু দেখো অপশানসগুলো দেখো, এগুলো কোঅর্ডিনেটে দেওয়া আছে, মানে মূল বিন্দু থেকে ডিস্টেন্স বের করতে হবে আমাকে। তাহলে এইখান থেকে যদি আমরা মূল বিন্দু থেকে এই পয়েন্টে যদি আমরা ডিস্টেন্স দেখি, তাহলে এল প্লাস আর মানে কত, এল প্লাস এল, দ্যাট ইজ 2l। তার মানে এই পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা এক্স অক্ষ বরাবর কত হবে, ওয়াই অক্ষ বরাবর তো কোনো কোঅর্ডিনেট নেই, এক্স অক্ষ বরাবর কত হবে 2l, ওয়াই অক্ষ বরাবর 0, তার মানে 2l, 0 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বুঝতে পারছো, মানে এক্স অ্যাক্সিস মূল বিন্দু থেকে এইখান থেকে তো আর দূরত্বে, কিন্তু মূল বিন্দু থেকে এল প্লাস আর, তার মানে এল প্লাস এল 2l, তার মানে 2l প্লাস 0। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, একটি ধাতব গোলক একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো, চিত্রে প্রদর্শিত কোন পথটি তড়িৎ বলরেখাকে অনুসরণ করে? তো ধাতব গোলক মানে একটা পরিবাহী, পরিবাহীর ক্ষেত্রে আমি অলরেডি বলে রেখেছি যে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে গমন করবে। তাহলে দেখো 1 2 3 তে এই সারফেসের সঙ্গে লম্ব নেই, সারফেসের সঙ্গে লম্ব মানে এখানে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, ভেবে দেখো ওখানে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি এইখানটাতে, তাহলে তার সঙ্গে লম্ব হচ্ছে কিনা, যখন আউট হচ্ছে দেখো লম্ব হচ্ছে, তাহলে অবশ্যই 4 নম্বর যে তড়িৎ বলরেখাগুলো সেইগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে তড়িৎ বলরেখার যে ধর্ম বা বৈশিষ্ট্য সেটাকে ফলো করছে। সেকেন্ড দেখো কোয়েশ্চেন কি বলছে, কিউ মানের একটি তড়িৎ আধানের জন্য অপর একটি আধান Q0 এর অবস্থানে তড়িৎ ক্ষেত্র ই, মানে এখানে কিউ হচ্ছে যে সোর্স চার্জ, এই কিউকে আমরা বলতে পারি সোর্স চার্জ, সোর্স চার্জ, কিউ হচ্ছে এখানে সোর্স চার্জ বা উৎস আধান। তো এর জন্য আমি একটা পার্টিকুলার পয়েন্ট এইখানে যদি বলি ইলেকট্রিক ফিল্ড, তো এইখানে যদি Q0 আধান রাখি তাতেও যা ইলেকট্রিক ফিল্ড হবে, আর এখানে যদি -Q0 আধান রাখি তাতেও তাই ইলেকট্রিক ফিল্ড হবে। কারণ দেখো এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা ডিপেন্ড করছে এই কিউ আধানের উপরে, এই টেস্ট চার্জের উপরে নয়। তাহলে কিউ মানে একটা অপর একটি আধান Q0 এর অবস্থান তড়িৎ ক্ষেত্র, যদি দ্বিতীয় আধানটি Q0 এর পরিবর্তে -Q0 হয়, তবে একই অবস্থান তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, সেমই হবে। অপশন ডি ইজ কারেক্ট, সেমই হবে। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট দেখো কি বলছে, এম ভর ও কিউ আধান বিশিষ্ট, এম ভর ও কিউ আধান বিশিষ্ট একটি কণাকে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো। তো সাপোজ এখানে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র আমি বলি, যদি বলি এটা সুষম তড়িৎ ক্ষেত্র, এই বরাবর যার ইলেকট্রিক ফিল্ড আছে, এম ভর কিউ আধান নিশ্চয়ই পজিটিভ, তাহলে কিউ আধান এবং এম ভরের এই পার্টিকেলটাকে যদি ছেড়ে দেওয়া হয় এইদিকে মুভ করতে শুরু করবে। টি সময় পরে কণাটি এস দূরত্ব অতিক্রম করলো, তো এইখান থেকে এইখানে মনে করে গেল এস দূরত্ব টি সময়ে গেছে, এবং ক্যাপিটাল টি গতিশক্তি অর্জন করেছে। ক্যাপিটাল টি হচ্ছে যে কাইনেটিক এনার্জি, টি বাই এস এর অনুপাত আমরা দেখবো, তারপরে দেখবো যে কোনটার সঙ্গে ম্যাচ করছে। তো দেখো প্রথমত এস তো নির্ণয় করতে গেলে আমাকে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করতে হয়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, ইউ তো 0 ছেড়ে দেওয়া হয়েছে বাস, তার মানে হাফ ইন্টু এ, অ্যাক্সিলারেশন মানে ফোর্স আপন মাস, ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই আপন মাস হচ্ছে এম ইন্টু টি স্কোয়ার, সো দিস ইজ এস, ইকুয়েশন নাম্বার 1। কাইনেটিক এনার্জি টি ইকুয়াল টু আমরা কি বলবো, যে ফাইনাল বেগ যদি ভি হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার, কিন্তু ফাইনাল ভেলোসিটি আমরা কি করে নির্ণয় করতে পারি, এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি করে, ইউ তো 0, তাহলে এ ইন্টু টি হবে সিম্পল, এর মান কত কিউ ই বাই এম, তাহলে কিউ ই বাই এম ইন্টু টি হবে। এখন দেখো এই ভি এর মানটি যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে হাফ এম ভি স্কোয়ার পাবো, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মানে কিউ স্কোয়ার স্কোয়ার আপন এম স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। ক্লিয়ার? সো দিস ইজ টি। এবার একটা বিষয় ভেবে দেখো, এইটা একটা এম তো কেটে যাচ্ছে, তার মানে দেখো টি বাই এস করতে হবে, তাহলে হাফ কিউ স্কোয়ার স্কোয়ার টি স্কোয়ার আছে, এখানেও কিন্তু কিউ ই টি আছে, সরি এসে হাফ কিউ ই আপন এম ইন্টু টি স্কোয়ার আছে, তার মানে টি স্কোয়ার এম হাফ কেটে যাবে, এখানে কিউ এখানে কিউ ই, তাহলে টি বাই এস করলে একটা কিউ ই বেঁচে থাকবে, তার মানে যদি আমরা টি বাই এস বলি দ্যাট উইল বি ইকুয়াল টু কিউ ই। ভেবে দেখো, তাহলে দেখো তুমি অপশানগুলো দেখো, তড়িৎ ক্ষেত্রের মানের উপর নির্ভর করে না, ভুল, মানের উপর নির্ভর করছে, আধানের মানের উপর নির্ভর করে না, ভুল, নির্ভর করছে, কণার ভর এম এর সাথে সমানুপাতে পরিবর্তিত হবে, এম নেই এখানে, ভুল, সময় টি এর সঙ্গে অপরিবর্তিত থাকবে, একদম কারেক্ট, কারণ স্মল টি এর উপর ডিপেন্ডই করছে না, অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট। এটা দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013 জিজ্ঞেস করেছে। নেক্সট দেখো কি বলছে, এটা একটু ক্যালকুলেশন বেস কোয়েশ্চেন,
চলো আমি করে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা একটু শেষ ক্যালকুলেশনটা একটু করবে। 3200 ভোল্ট পার মিটার মানে সুষম তড়িৎ ক্ষেত্র। ভেবে দেখো, ই ইজ গিভেন 3200 ভোল্ট পার মিটার। তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রের লম্ব অভিমুখে একটি ইলেকট্রন এত বেগে প্রবেশ করছে। তো তড়িৎ ক্ষেত্রের লম্ব অভিমুখে, তো এইটা যদি মনে তড়িৎ ক্ষেত্র হয়, সাপোজ দিস ইজ इलेक्ट्रिक फील्ड, दिस इज पॉजिटिव प्लेट एंड दिस इज नेगेटिव प्लेट सपोज, तो इलेक्ट्रिक फील्ड का डायरेक्शन जो है दैट इज इन दिस डायरेक्शन। ओके, তাহলে দেখো যখন ইলেকট্রনটা এখান থেকে যেতে শুরু করবে, যখন লম্বভাবে প্রবেশ করছে মানে এইভাবে প্রবেশ করবে, তো কি সোজা যাবে? আনডিফ্লেক্টেড যেতে পারে, ডিফ্লেক্ট হবে। তো দেখো বলছে যে ইলেকট্রনটি 4 × 10⁻7 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে, মানে প্রাথমিক বেগ ইউস মানে আমি বলতে পারি 4 × 10⁻7 মিটার পার সেকেন্ড করে 0.10 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এইখান থেকে যদি আমি 0.10 দূরত্ব বলি, সাপোজ এইখান অবধি গেছে, মনে করো 0.10 মিটার। ইলেকট্রনটির বিচ্যুতির মান মানে এইখান অবধি যখন যাবে তখন ইলেকট্রনটাকে সোজা যাবে, এদিকে পজিটিভ চার্জ থেকে এইদিকে অ্যাট্রাক্টেড হবে, তো ইলেকট্রনটা এইভাবে কিন্তু এরকমভাবে কিছুটা চলে যাবে। তো এই যে বিচ্যুতিটা হলো, মানে যদি আমি এই দিকটা এক্স অ্যাক্সিস বলি, ভেবে দেখো, আর এই দিকটা ওয়াই অ্যাক্সিস বলি, তাহলে ওয়াই অক্ষ বরাবর যে সরণটা হয়েছে এইটা, এই ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তো ওয়াই এর ভ্যালুটা কী করে বের করবে? দেখো ওয়াই অক্ষ বরাবর যদি আমরা দেখি কোনো প্রাথমিক বেগ নেই, তাহলে ওয়াই ইকুয়াল টু সিম্পল হাফ এটি স্কোয়ার হওয়া উচিত। এ কত হবে? ফোর্স আপন মাস, তাহলে হাফ ইন্টু কত হবে বলো? কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। এম মানে মাস অফ ইলেকট্রন, চলো স্মল এম লিখে দিচ্ছি। কি মানে চার্জ অফ ই, কিউ মানে চার্জ অফ ইলেকট্রন, তো স্মল ই লিখে দিচ্ছি। সো ইট উইল বি দিস ই আপন এম ইন্টু টি স্কোয়ার। ওকে, তাহলে ইলেকট্রনটির বিচ্যুতির মান আমাকে নির্ণয় করতে হবে, কিন্তু টি আমরা কি করে পাবো? দেখো, তো টি এর জন্য আমরা এক কাজ করি, এক্স ইকুয়াল টু, এক্স তো গিভেন আছে না 0.10, তাহলে এক্স ইকুয়াল টু ইউ ইন্টু টি হবে। ইনিশিয়াল স্পিড দেওয়া আছে, তাহলে ইউ ইন্টু টি। হাফ এটি স্কোয়ার এখানে হবে না, কেন হবে না? তার কারণ হচ্ছে এক্স অক্ষ বরাবর কোনো অ্যাক্সিলারেশন নেই, ইলেকট্রিক ফিল্ড তো ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে এক্স অক্ষ বরাবর কোনো অ্যাক্সিলারেশন নেই, তার মানে এক্স অক্ষ বরাবর সিম্পল ইউ ইন্টু টি হবে। তো এইখান থেকে আমরা টি নির্ণয় করতে পারবো। দেখো, সো টি উইল বি এক্স আপন ইউ। এইবারে যদি এইখানে আমরা বসিয়ে দিই মানটা, তাহলে ওয়াই ইকুয়াল টু হাফ ইন্টু ই আপন এম ইন্টু এক্স স্কোয়ার আপন ইউ স্কোয়ার। এবার দেখো সব মানগুলো আছে, তোমাকে বসাতে হবে। তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশনটা করবে। হ্যাঁ, ই এর মান দেখো 1.6 × 10⁻19, ইলেকট্রিক ফিল্ড 3200 ভোল্ট পার মিটার, মাস অফ ইলেকট্রন 9.11 × 10⁻31 কেজি, এক্স এর ভ্যালু 0.10 হোল স্কোয়ার আপন ইউ স্কোয়ার হচ্ছে 4 × 10⁻7 হোল স্কোয়ার। এটা কিন্তু মিটারে আসবে, সেটাকে মিলিমিটারে করে দেখবে কোনটা আসছে আনসারে। ওকে, এটা এখানে কারেক্টলি বলা আছে, এ মিলছে নাকি একটু কমেন্টে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেনটা আমি আবার বলবো ইলেকট্রিক ফিল্ডেরই কোয়েশ্চেন, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডেরিভেশনটা আমরা কিন্তু গাউসের উপপাদ্য বা গস থিওরামে করে থাকি। রেজাল্টটা কি আমি বলে দিচ্ছি। দেখো, মনে করো সাপোজ এরকম একটা ইনফাইনাইট লাইন চার্জ আছে, ইনফাইনাইট লাইন চার্জ, যেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ রয়েছে, যার চার্জ পার ইউনিট লেন্থ মানে রৈখিক ঘনত্ব ল্যামডা। তো এখান থেকে আর ডিস্টেন্সে যদি এখানে একটা পয়েন্ট পি বলি, তাহলে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ই, সেটা হচ্ছে যে 1/4πε0 ইন্টু 2 ল্যামডা আপন আর। এটা কোথা থেকে পাওয়া যাবে? গস থিওরাম থেকে, এটা পাওয়া যাবে। তো এইখানে আমাকে নির্ণয় কি করতে হবে? দেখো, একটি অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহীর তার থেকে 2 সেন্টিমিটার দূরে, তার মানে আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2 সেন্টিমিটার, দ্যাট ইজ 2 × 10⁻2 মিটার, 9 × 10⁴ নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়, মানে ই ইজ গিভেন 9 × 10⁴ প্রতি একক দৈর্ঘ্যের তড়িৎ মানে ল্যামডা নির্ণয় করতে হবে। তাহলে দেখো 1/4πε0 এর মান আমরা জানি 9 × 10⁹ ইন্টু দেখো 2 ল্যামডা আপন আর এর ভ্যালু কত? 2 × 10⁻²। 2 ক্যান্সেল করে দাও, তাহলে এখান থেকে ল্যামডা পেয়ে যাবে। দেখো 9 9 ক্যান্সেল, 10⁻² যদি এদিকে আসে তাহলে 10⁻+2 ইন্টু 10⁻৯, है ना, 9 এদিকে এলে তাহলে 10⁻7 কুলম পার মিটার। সো দিস অপশন বি ইজ কারেক্ট। বুঝলে, মানে এই এক্সপ্রেশনটা তোমাকে জানতে হবে যে ইলেকট্রিক ফিল্ড কত হয়, তাহলে তুমি কোয়েশ্চেনটা করতে পারবে। এর ডেরিভেশনটা আমরা গাউসের উপপাদ্যতে করব। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। দুটি অসীম সমান্তরাল ধাতব সমতলের উপর বৈদ্যুতিক আধান রয়েছে এবং দুটি ক্ষেত্রে আধান ঘনত্ব যথাক্রমে +σ এবং -σ। ঠিক আছে, দুটো অসীম সমান্তরাল পাত আছে, তো একটা হচ্ছে যে +σ আধান, একটা হচ্ছে যে -σ আধান। সমতল দুটি বায়ু মাধ্যমে পরস্পর থেকে স্বল্প দূরত্বে রাখা হয়েছে। যদি বায়ুর বৈদ্যুতিক ভিত্তিতে ε0 হয়, তবে ওই দুটির সমতলের মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ মান।
এটাও দেখো আমরা ডেরিভেশনটা গাউসের উপপাদ্য থেকেই করব, যে যদি একটা ইনফাইনাইট পাথ থাকে, এরকম ইনফাইনাইট পাথ থাকে, চার্জ ডিস্ট্রিবিউট থাকে, সিগমা যদি চার্জ ডেনসিটি হয়, তার আশেপাশের কোনো পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা হচ্ছে সিগমা বাই 2ε0। তাহলে এইখানে দেখো এই প্লাস সিগমার জন্য এইখানে যে ইলেকট্রিক ফিল্ড হবে, এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন অবশ্যই যদি প্লাস মাইনাস আছে এই দিক থেকে এই দিকে হবে, তাহলে এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই 2ε0। এখানে যদি মাইনাস আধান আছে, মাইনাস চার্জ ডেনসিটি আছে, এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হবে, তারও ডাইরেকশন এই দিকেই হবে। কেন এইদিকে হবে? কারণ মাইনাস চার্জ এখানে টেস্ট চার্জকে এদিকে অ্যাট্রাক্ট করবে, ম্যাগনিটিউডটা তো সেমই হবে, সিগমা বাই 2ε0। তাই দেখো দুটো আলাদা আলাদা আধানের জন্য প্লাস মাইনাসের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে তার ডাইরেকশনটা একই। তার মানে এখানে নেট ইলেকট্রিক ফিল্ড ই যেটা হবে সেটা হচ্ছে সিগমা বাই 2ε0 প্লাস সিগমা বাই 2ε0 ইকুয়াল টু সিগমা বাই ε0। তোমাদের মনে হতে পারে স্যার কেন দুটো একই দিকে হচ্ছে? ভেরি সিম্পল বিষয়। এখানে যে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা তো আধানের সাইনের উপর নির্ভর করে না, তাহলে ম্যাগনিটিউডটা তো সেমই হবে না। এবারে যে ম্যাগনিটিউডটা হবে তুমি ভেবে দেখো, সেই ম্যাগনিটিউডটার ডাইরেকশনটা মানে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশনটা কোন দিকে হবে সেটা কী করে বোঝা যাবে? যদি একটা প্লাস চার্জকে তুমি এখানে রেখে দাও, বা তুমি যদি ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো দেখো, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কোন দিক থেকে হবে? প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যদি এদিকে হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ওই দিকেই হবে। তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ডের সেম ডাইরেকশনে আছে, তাহলে যোগ করলে এটা হচ্ছে, এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন প্লাস থেকে মাইনাস হয়, তাহলে ঋণাত্মক পাতের অভিমুখে হবে। দেখো ঋণাত্মক আধান বিশিষ্ট তলের অভিমুখে সিগমা বাই ε0। সো দিস ইজ কারেক্ট অ্যান্ড দিস কোয়েশ্চেন ইজ অলসো আস্কড ইন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2012। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? চলো নেক্সট, এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, মানে তোমাদের যে ইলেকট্রিক ফিল্ডের কোয়েশ্চেনগুলো রয়েছে ছিল তার লাস্ট কোয়েশ্চেন। তো দেখো এখানে কি বলছে, আর ব্যাসার্ধ একটি গোলাকার আংটাকে কিউ আধান দেওয়া হলো, টোটালটাকে কিউ আধান দিয়েছে। আংটাটির একে বি অংশের জন্য আংটাটির কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড, মানে শুধুমাত্র এই অংশের জন্য ইলেকট্রিক ফিল্ড এখানে বলা আছে ই। আংটাটির অবশিষ্ট যে অংশ মানে এসিডিবি অংশ, তার জন্য কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র কত হবে এবং তার অভিমুখ কোন দিকে হবে? তো এটাকে সিম্পল করার জন্য কোয়েশ্চেনটাকে প্লাস কিউ আধানটাকে দেখো এই চারটা ভাগে 1 2 3 4 এবি এসি সিডি এবং কিউবিতে যদি ভাগ করে দিই, তাহলে এইটা কত হবে বলো? এইটা হবে কিউ বাই 4, এটাও হয়ে যাবে কিউ বাই 4, এটাও হয়ে যাবে কিউ বাই 4, এটাও হয়ে যাবে কিউ বাই 4। এবারে তুমি একটা বিষয় ভেবে দেখো, যদি সমস্ত এই কিউ বাই 4 এইভাবে থাকে আর কি, তাহলে কী হবে বলো তো? যে এই পোর্শনের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেখো কোন দিকে হবে? এইদিকে হবে। আর এই পোর্শনের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে হবে। সিমিলারলি এই পোর্শনের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে হবে, এই পোর্শনের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে হবে। মানে নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি 0 হবে সেন্টারে। কিন্তু দেখো আমাকে কি জিজ্ঞেস করছে, এবং প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড সমান, তাহলে এইদিকে যদি ই হয় ভেবে দেখো, তাহলে এর জন্য এইদিকেও ই হবে, এইদিকেও ই হবে, এইদিকেও ই হবে, মানগুলো সব সমান। একটা পোর্শনের জন্য মান যেহেতু ই দেওয়া আছে, তাহলে বাকিগুলোর জন্য ই হবে প্রত্যেকটা পোর্শনের জন্য। কিন্তু আমাকে টোটাল জিজ্ঞেস করছে না, তো জিজ্ঞেস করছে এইটুকু অংশের জন্য। ভেবে দেখো এইটুকু অংশের জন্য, তাহলে তুমি একটা বিষয় ভেবে দেখো কি হবে আসল ঘটনাটা। আসল ঘটনাটা যেটা হবে সেটা হচ্ছে যে এই যে পুরো পোর্শনটার জন্য যখন আমরা করবো না, তাহলে দেখো এই পোর্শনটাকে ভেবে দেখো, এই পোর্শনটা আর এই পোর্শনটা কোথায় যদি আমরা মানে এই পোর্শনটাকে তুমি বাদ দাও, এই পোর্শনের চার্জটাকে যদি বাদ দাও, তাহলে কি হবে? এই পুরো পোর্শনটা, এই দুটো পোর্শন আর তার সঙ্গে এই পোর্শনটা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো বিষয়টা, এই পোর্শনটা। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এই এবি আর সিডি এরা পরস্পরকে ক্যান্সেল করবে, আবার দেখো এসি এবং বিডি পরস্পরকে ক্যান্সেল করবে। তাহলে দেখো এসি আর বিডি তো পরস্পরকে অলরেডি ক্যান্সেল করছে, কিন্তু এবি এবং সিডিও পরস্পরকে ক্যান্সেল করবে। কিন্তু যখন আমি শুধুমাত্র এসি ডিবি পার্টটার কথা বলবো, তখন তো আমি একে বি পার্টটা যেটা আছে এটাকে ডিলিট করবো। তার মানে তুমি একে বি পার্টটার কথা তুমি ছেড়ে দাও, কারণ আমার ইলেকট্রিক ফিল্ডে চাই এসিডিবি পার্টের জন্য। ভালো করে বুঝো, তাহলে এসিডিবি পার্টের জন্য যদি আমি ইলেকট্রিক ফিল্ডটাকে দেখি, তাহলে এই এসি এবং বিডি পরস্পরকে ক্যান্সেল করবে, কিন্তু এই পার্টটা বেঁচে যাবে, সিডিকে ক্যান্সেল করার কেউ নেই, কারণ আমি এই পোর্শনটা এখন ছেড়ে দিচ্ছি, বাকি পোর্শনটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড দেখছি। ক্লিয়ার বিষয়? কিন্তু গিভেন আছে কিন্তু একেবির জন্য ইলেকট্রিক ফিল্ড, ওইটা গিভেন আছে, তার কারণ হচ্ছে একেবির জন্য ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা নিয়ে বাকি সিমিলার যে পোর্শনগুলো আছে তার ইলেকট্রিক ফিল্ডের মানটাকে প্রেডিক্ট করতে পারছি। ওকে, মানে কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না তাই জন্য। তাহলে দেখো এইটার আমরা ইলেকট্রিক ফিল্ডে জানি, তার মানে এইটারও যা হবে এইটারও তাই হবে, এইটারও তাই হবে। কিন্তু কোয়েশ্চেনে পুরো ইলেকট্রিক ফিল্ডও চাইছে না, এইটুকুও চাইছে না, পুরো এসিডিবি এইখান অব্দি চাইছে, মানে 3/4 অংশের জন্য চাইছে। তাহলে এই যে 3/4 অংশের জন্য যখন আমরা নির্ণয় করব, তখন তো আমরা এই পোর্শনের চার্জটাকে ভাববো না। তাহলে মানে মনে করো এটা নেই অ্যাকচুয়ালি, মানে সেক্ষেত্রে আমরা বলবো যে বিষয়টা এইরকম আছে না, এইরকম আছে, এইটাই রয়েছে রিংটা, ওই পোর্শনটা নেই ধরতে হবে আমাকে, এরকম রয়েছে, ভালো করে বুঝো। তাহলে এই রিংটার জন্য যদি আমাকে সেন্টার এখন ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে দেয়, আমি কি বলবো?
আমি কি বলবো যে এই পোর্শনটা আর এই পোর্শনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বেঁচে থাকবে শুধুমাত্র এই পোর্শনটা, তাহলে এই পোর্শনটার জন্য ইলেকট্রিক ফিল্ড এই বরাবর হবে এবং তারও ভ্যালুটা সেম হবে, তাহলে ফাইনাল আনসার কি হবে, ই হবে ওকে বরাবর, ই ওকে বরাবর, অপশন ডি ইজ কারেক্ট। আশা করি বুঝতে পারছো বিষয়টা কীভাবে করতে হবে, ক্লিয়ার? তো দেখো আমরা ইলেকট্রিক ফিল্ডেরও এমসিকিউগুলো সব করে ফেললাম। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে কমেন্টে জানাবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা যদি আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা যদি না দেখো ভিডিও, এত কন্টেন্ট, ভালো কন্টেন্ট দিচ্ছি, হ্যাঁ, তোমরা যদি তাও না দেখো, ইউজ না করো, শেয়ার না করো, কমেন্ট না করো, দিয়ে বলবে স্যার আপনার তো ভিডিওতে ভিউজ কম, লাইক শেয়ার হচ্ছে না কেন? তোমরা যদি লাইক শেয়ার না করো তো কী করে হবে, স্বাভাবিক বিষয়, বুঝতে পারছো? আর এখানে তো পিওর যদি পড়ানো হয় স্বাভাবিকভাবে একটু লাইক শেয়ার কম হয়, হ্যাঁ, একটু যদি মজা করা হয়, বিভিন্ন রকমের কথাবার্তা বলা হয়, এন্টারটেনমেন্ট করা হয়, কিন্তু দেখো সেগুলো করে স্টুডেন্টদের সময় নষ্ট করার কোনো মানসিকতা আমার মধ্যে নেই। তাই আমি পিওরলি তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? অবশ্যই ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ।